Now it is time. যাকে ডাকতে চলেছি আপনারা শুনলেন তার কথা এতক্ষণ ধরে। আজকের আমাদের যিনি লাস্ট পার্টের যিনি স্পিকার এবং আমরা প্রিভিলেজ তাকে আজকে আমরা স্টেজে তুলছি এবং আপনারা মন দিয়ে শুনুন, খুব ভালো করে নোট নিন। মেবি হয়তো কোনো না কোনো কথা আপনার কাজে এসে যেতে পারে। সময় নষ্ট করবো না, প্লিজ হেল্প মি। একটু উঠে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন, প্লিজ হেল্প মি ওয়েলকাম অন দ্য স্টেজ ফounder WM কিরণী এন্ড শাশ্বতী দাশগুপ্ত। গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং আমাদের তরফ থেকে। সো অবভিয়াসলি নতুন বছর, নতুন বছরে সবাইকে উইশ করতেই হয়। আমি ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে টিচার্স ডেতে সামনে টিচাররা বসে আছেন, যাদের থেকে সবসময় শিখেছি, তাদের সামনে বলাটা মানে অবভিয়াসলি প্রিভিলেজ, বাট তার থেকে বড় রেসপন্সিবিলিটি। আমার অন্তত এটাই মনে হয়। আর যার থেকে সবচেয়ে বেশি শিখেছি লাইফের পাশে দাঁড়িয়ে আছে। তো ওকে আমি দেবো। তার আগে আমি একটাই কথা বলতে চাই, কেমন প্ল্যান দেখালো অরিত্র? এটাও কোয়ালিটি, কোয়ালিটি হচ্ছে এই প্ল্যানটা অনেক বেশি না। দ্যাট মেক্স দ্য ডিফারেন্স। ভালো প্ল্যান দেখায় সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে বেশি প্ল্যান। তো এই জিনিসটা বোঝাটা খুব জরুরি। মানে অনেক সময় আমরা কিছু কিছু জিনিসে প্রচন্ড বয়ে যাই, তো ওইখান থেকে রিয়েলিটিতে ফেরাটা অনেক বেশি জরুরি। তো সেটা দিয়ে আমি শুরু করবো, কিন্তু ওভার টু শাশ্বতী বাস, কারণ আসল রিয়েলিটিতে তো ও আমাকে নিয়েছে। Good evening. Good evening. And very happy Amway New Year and happy Teachers Day. সত্যি কথা বলতে কি মানে একটা ধৃষ্টতা আজকে যদি আপনাদের কিছু শেখাই, কারণ আপনারা তার টিমে আছেন যাদের কাছ থেকে আমরা শিখেছি। আমাদের ইমিডিয়েট আপলাইন শুভাশিস দা, সুজাতা ওদের কাছ থেকে সময় শিখে যাচ্ছি। তো কালকে আমি সুজাতা দি, যাকে আমি বৌদি বলে ডাকি, ওকে ফোন করেছিলাম কালকে না পরশু বলে। আমি কি বলবো বলো তো, বলছি আরে তোমার যা ইচ্ছে বলো। না না না, তোমাদের যারা স্টুডেন্ট তাদেরকে আমাদের শেখানোর তো দৃষ্টতা নেই। তো বলো তাহলে তুমি তোমার গল্প তুমি কিভাবে করেছো। তাই বললাম ঠিক আছে, সেটাই বলি। তো আমার গল্প অনেকেই জানেন, অনেকে জানেন না। যখন আমি বিজনেসে এসেছিলাম তখন আমি পার্সোনাল আর প্রফেশনাল লাইফে খুব ঘেটেছিলাম, কারণ আমার 1.5 বছরের বাচ্চা। আর আমি আগেও অনেকবার বলেছি, হয়তো যারা শোনেননি তাদের জন্যই আজকে আরো বেশি করে বলছি, যে আমি যখন চাকরিটা মন দিয়ে করতাম, ভালোই করতাম, কিন্তু যখন বাচ্চা হলো না তারপর থেকে আমার যেন মনে হতো আমি শরীরটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছি, কিন্তু মনটাকে বাড়ির দরজায় রেখেছি। একজন ওয়ার্কিং মাদার বুঝতে পারবেন যে আমার মানসিক অবস্থাটা কি ছিল। তো যাই হোক, আমি তো তখন থেকে খুঁজে বেড়াতাম। এবার 1.5 বছর বয়সে যখন আমার মেয়ে, তখন আমি এই ব্যবসাটাতে আসি এবং কোনো মানে চিন্তা ভাবনা এক ফোঁটাও করিনি, সঙ্গে সঙ্গে শুরু করি। তো শুরু করার পর কি সবটাই কুসুমাস্তীর্ণ ছিল? একদমই না। হ্যাঁ, একটা গল্প আছে না, সেই রেইনম্যান, এটা নিয়ে একটা অনেক ভালো সিনেমাও আছে, যে রেইনম্যান কি করে না, যেখানে বৃষ্টি হয় না তাকে নিয়ে যায়, তো সে নাচ করলে সে নাকি সেখানে বৃষ্টি হয়। তো সে বিখ্যাত হয়ে গেছে। এবার রেইনম্যানের ইন্টারভিউ হচ্ছে, কি এমন ম্যাজিক জানো তুমি যে নাচলেই বৃষ্টি হয়? ভদ্রলোক বলছেন যে না, আমি কোনো ম্যাজিকই জানি না, আমি ততক্ষণ নাচি যতক্ষণ বৃষ্টি না। ঠিক আছে, তো আমার গল্পটাও কিছুটা সেটা, একটু নাছর বাঁধা টাইপের। আমার আপনারা জানে যে আমার মাথায় যদি কিছু একটা ঢোকে, সেটা যতক্ষণ না করবো ততক্ষণ ছাড়বো না। তো এখানেও তাই হলো। জয়েন করেই পরপর পরপর বেশ টপাটপ তিনের নাম তার মতন 6% 9% চলে গেলাম, আবার তদ্ভুত ভাবেই উল্টো পথেও নেমে এলাম। ঠিক আছে, কেন? প্রথম 8 মাস কিছুই হয়নি, 9% গেছি। এমনকি আমাদের টিমে খুব তাড়াতাড়ি আমাদের ফ্রন্টলাইন 9 জন জয়েন করেছে, সেইখান থেকে 65 জনের টিমও হয়েছে। জয়নিং আমরা অবভিয়াসলি আমরা একদম শুরুতেই করেছিলাম 98 এর মেতে, কিন্তু ডিসেম্বর 1998 এ অদ্ভুত ঘটনা ঘটলো। আমাদের টিমে 65 জন লোক, কিন্তু কেউ পিভি করলো না আমরা ছাড়া। আমার 52 পিভি হয়েছিল।
টিমে 65 জন লোক নিয়ে 52 পিভি গ্রুপ, যেটা কিনা 65 জন একজনও পিভি করেনি, খালি আমি করেছি, আমরা করেছি। তো খুব মন খারাপ হলো, ঠিক করলাম রুট ছেড়ে দেবো। ছেড়ে দেবো এই জন্য না যে ব্যবসা খারাপ, আপলাইন খারাপ, তা নয়, আমরা পারছি না, কোনো একটা মনে হয়েছে। তো শুভাশিস দা, সুজাতা দি অনেক বুঝিয়েছেন যে, তো যাই হোক, আমার তো মাঝে একটা খুব মন খারাপ হলো। একদিন আমি শুভাশিস দা বৌদিকে ফোন করে বললামও যে সব ভালো, কিন্তু আমি আর পারছি না, আমি ছেড়ে দেবো। তখন আমাকে ওনারা বললেন যে তুমি আদৌ শুরু করেছো? বললাম মানে 9 জন ফ্রন্টলাইন জয়েন করালাম, এত 65 জন গ্রুপে জয়েন লোক হয়ে গেছে, কেউ কাজ করছে না, আমি শুরু করছি। ওদের দোষ, ওরা কাজ করছে না, আমি শুরু করিনি কোথায়। উনি বললেন, ওনারা বললেন যে ভালো করে ভেবে দেখ। আমি ভেবে দেখ, আমি কি 9 স্টেপস এর মোটা স্টেপই রিলিজিয়াসলি করি? আমি কি 4 বেসিক, হয়তো 4 বেসিক করতাম, কিন্তু 9 স্টেপস কিন্তু আমি তখনও করতাম। আমার কি ড্রিম আছে, আমার কি গোল আছে, আমার কি কোনো প্ল্যানিং আছে, নাকি আমি যেখানে সেখানে যখন তখন কাজ করে বেড়াই? সেই সময় আমি জানুয়ারি মাসে ঠিক করলাম যে আমি খুব মন দিয়ে 6 মাস ব্যবসাটাকে করবো। কিন্তু তখনও কন্ডিশন, তখন নয় কিন্তু যে আমি একেবারে মানে, দেখুন এখানে হয়তো অনেকে রিলেট করতে পারবে না, এই কথাগুলো আমি কেন বলছি। আপনারা অনেক সময় এরকম ভাবেন, এটা ভাবার কোনো কারণ নেই। আমি প্রথম থেকে একদম, আজকে শাশ্বতী দাশগুপ্ত ছিল, আজকে শাশুড়ি দাশগুপ্ত যে কি আপনি আমার সঙ্গে থাকলে বুঝতে পারবেন, ঠিক আছে? তো সেটাই ব্যাপার। কিন্তু তখনও কন্ডিশন, তখন থেকে আমি যেটা করলাম যে অ্যাটলিস্ট আমি একটা গোল সেট করলাম, আমি একটা ঠিক করলাম যে আমি কি করতে চাই, এবং সে তখন থেকে কিন্তু পরের 7 মাসে কিন্তু আমি সিলভার। এবার প্রথম 8 মাসে কিছু হয়নি, পরের 7 মাসে সিলভার। অনেকে জিজ্ঞেস করে চাবি কাঠিটা, রহস্যের চাবি কাঠিটা, চাবিও আমি কাঠিও, ঠিক আছে? প্রথম 8 মাস কাঠি ছিলাম, পরের 7 মাস চাবি হয়েছি। আবার এই 7 মাস যে খুব স্মুথ ছিল তা কিন্তু না। 9% তো গেলাম, এবার 9% দিয়েছি, এবার খুব এক্সাইটেড। জানুয়ারিতে জয়েন করে 3% দিচ্ছি আবার নতুন করে। এবং জানুয়ারিতে একটা 9% আর বোধহয় পিকনিক ছিল, নাকি 3% আর পিকনিক ছিল। হ্যাঁ, আমাকে সুভাষিস দা, সুজাতা দি অনেকবার বলেছেন, আমরা বললাম যে না, আমি তো আবার নতুন করে শুরু করছি, আমি যাবো না, আমরা যাবো না। কিন্তু পরের বছর মানে 2000-এ যে জানুয়ারিতে পিকনিকটা হবে, সেখানে কথা দিচ্ছি আমরা অন্তত 10,000 পিভি করে যাব। তো যাই হোক, ওনারা বলেননি কিছু। তারপর আবার একটা ফেব্রুয়ারি মাসে 9% আপ ছিল, অলরেডি আমরা একবার 9% গেছিলাম, কিন্তু ফেব্রুয়ারিতে আমরা যেহেতু তখনও 9% যাইনি, কিন্তু সেই ফেব্রুয়ারিতে কিন্তু আমরা আবার নতুন করে 9% গেলাম। এখনো মনে আছে, আপলাইনরা তো খুশি হবেনি, প্রতিটি ক্রস লাইন পর্যন্ত সেই দিল্লিতে একটা 9% একটা সেমিনার ছিল ব্রিটফল ফ্রাইডে, তো সেইখানে দাঁড়িয়ে ওনারা সবাই গেছিলেন, সব ক্রস লাইনরা যারা 9% আছে, তো সেইখানে দাঁড়িয়ে নাকি ওনারা সব হাততালি দিয়েছে। সেই হাততালির আওয়াজটা হয়তো আমি শুনতে পাইনি, পরে আমি সুভাষিস দা, বৌদি, অসিতবাদা, সেতাদির মুখে শুনে, হ্যাঁ ফোনে, হ্যাঁ 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 এখন মনে পড়ছে যে ফোনে বোধহয় আমাকে শুনিয়েছে। তো সেই 9%, এবার 9% যাওয়ার পর তো আমার খুব এক্সাইটমেন্ট, আবার সেই জায়গাতে ফিরে এসেছি। এইবার তখন, এবং তার সেই সময় আমার মনে আছে, এখন ফেব্রুয়ারি মাসে শুভাশিস দা, বৌদি একটা তখন অসিতবাদা, সেতাদির একটা মিটিং হতো ত্রিপুরা, না সরি না ত্রিপুরা না, ওই যে ইয়ের উপরে, হ্যাঁ সিডি ইন্ডাস্ট্রিজে, জ্যোতি সিনেমা নাকি সিনেমার উপরে তলায় একটা বাড়িতে একটা ছোট ঘরে একটা মিটিং হতো। সেইখানে শুভাশিস দা জিজ্ঞেস করলেন, একটা লিডারশিপ মিট হয়েছিল, 3% অফ লিডারশিপ, এখনো মনে আছে। শুভাশিস দা বললেন যে আমরা জুলাই মাসে এমআরএল কোয়ালিফিকেশনে ঢুকবো, তো আমাদের দুটো স্ট্রং লেগ তো আছে, এবার 3 নম্বর লেগ কি হবে? সে একটা গল্প আছে না, কুমির ভর্তি জলে একজন ঠেলে ফেলে দিয়েছিল বলে ও সাঁতরে পেরিয়ে গেছিল, কে জানি না, আমার হাতটা যেন আমি তুলে ফেললাম, ঠিক আছে? পরে শুভাশিস দা বাড়ি ফিরে আমাকে বললেন যে ওটা না গোল না, চৌকো। তুমি সবে 9 মানে সবে 3% আবার গেছো, এই মাসে 9% যাবে প্ল্যান করেছো, কি করে তুমি জুলাইয়ের মধ্যে সিলভার ভাবলে? আমরা জানি না, আমি ভেবেছি আমি তুলে দিচ্ছি, আমি যাচ্ছি। আমরা বললাম ঠিক আছে চলো। এবার তো 9% গেলাম, 9% যেহেতু আমি খুব এক্সাইটেড। এবার 9% যাওয়ার পর আমার একটা অদ্ভুত ঘটনা হলো, আমি তাড়াহুড়ো করে দমদম স্টেশন থেকে নামতে গিয়ে পড়ে গেলাম, এবং দুপায়ে একটা হালকা
একটা পায়ে ফ্র্যাকচার হলো আর একটা পায়ে স্প্রেইন হলো। যদিও ফ্র্যাকচারটা খুব বেশি ছিল না, হেয়ার লাইন ফ্র্যাকচার ছিল। যাই হোক আমাকে প্লাস্টার করলো না, কিন্তু 1.5-2 মাসের রেস্ট হয়ে গেল, একদম বিছানায় শুয়ে থাকতে হবে। এবার আমি তখন ভাবছি যে আরে কি হলো, আমি এখন 9% যাব, 9% থেকে আমি এখন কোথায় সিলভার যাব ভাবছি। শুধু একদিন মন খারাপ ছিল, তারপর ভাবছি যে আচ্ছা এই সময় আমার সাথে কি কি ভালো হচ্ছে। এক তো আমি মেয়ের সাথে অনেকটা সময় কাটাতে পারছি, অফিস থেকে ছুটি পেয়ে গেছি, যেটা আমি আদারওয়াইজ পেতাম না। ব্যবসায় হয়তো করতে পারছি না, কিন্তু বাড়ি বসে তো আমি অনেক ব্যবসার কাজ করতে পারি। তো সব ডাউনলাইনদের বলে দিলাম, তখন যে কজন ডাউনলাইন বেঁচে ছিল তাদেরকে বললাম যে আমাকে দেখতে এসো এবং আমি তোমাদেরকে এম্পাওয়ার করে দিচ্ছি। আগে তো আমি প্ল্যান দেখাতাম, ডেমো করতাম। তো তারা এলো এবং তখন ওদেরকে বসে বসে আমি সব শিখিয়ে দিলাম, এম্পাওয়ারমেন্ট করলাম, যাকে বলে এম্পাওয়ার করা। তখন অত ভারী ভারী শব্দ জানতাম না, এখন বুঝি। তারপরে আরেকটা কাজ করেছিলাম, তখন বোধহয় 8-10টা আমি খাতায় লিখে লিখে একটা ফিলিপসের পাওয়ার হাউস সেইখানে রেকর্ডিং করলাম, অডিও রেকর্ডিং। এবং রেকর্ডিং মানে কি, এমন ভাবে ডেমো গুলো বলছিল যেন ভিজুয়ালাইজ, এবং সেই ক্যাসেট সবাইকে বানিয়ে বানিয়ে দিয়ে দিলাম, বললাম তোমরা শোনো এবং প্র্যাকটিস করো। এই করে আমি যেদিন বেরোলাম আবার, তখনও আমার মনে আছে যে আমার সেই সুভাষিস দাস মনে থাকবে, আমরা গেছিলাম ব্যারাকপুরে একটা বিরিয়ানির দোকানের পাশে প্ল্যান দেখাতে। আপনি আমাকে কিছুদিন নিয়ে যাবেন না, আপনি আর বৌদি, কিন্তু আমি বললাম যে না আমি যাবো, আমি পৌঁছে গেলাম। তো সেখানে গেলাম, তখন আমার পায়ে ব্যান্ডেজ বাঁধা, এবং অদ্ভুত ভাবে আমি 12% থেকে 12% আর 15% কিন্তু আমি বিছানায় থেকে গেছি। কিভাবে? জাস্ট এম্পাওয়ারমেন্ট। সুতরাং আপনার যদি মাথায় ঢুকিয়ে নেন না, আপনি না প্রবলেমের দিকে তাকাবেন না, প্রবলেম আসবে, লাইফে প্রবলেম আসবে, কিন্তু মাথায় প্রবলেম আনলে চলবে না, ঢোকালে চলবে না। ওই প্রবলেমের মধ্যে আপনি কি সলিউশন খুঁজে পাচ্ছেন না, আপনার সাথে কি ভালো হচ্ছে আপনি খুঁজে পাচ্ছেন। তো আমি তখন দেখেছিলাম আমি অনেক কিছু করতে পারি না যখন আমি দৌড়ে বেড়াই, কিন্তু আমি অনেক কিছু করতে পারি আমি যখন বিছানায় শুয়ে থাকি। এই মাথায় ঢুকে গেল। যাই হোক, তারপরে তো যথারীতি আমরা ঠিক সময় জুলাইয়ে সিলভার গেলাম, স্মুথলি প্ল্যাটিনামও গেলাম, এবং পরের জানুয়ারিতে সত্যি আমরা কিন্তু প্ল্যাটিনাম হয়ে ওই পিকনিকে গেছিলাম, যেটা আগের বছরে মানে 3% আপ পিকনিক ছিল, যেখানে আমি 3% ছিলাম না বলে যেতে পারিনি। পরের বছর কিন্তু পাওয়ার বিশ্বাস করে, অনেকে বলে কিন্তু বিশ্বাস করে, ফলে আপনাদের লাইফে সেটা মানে কারো তাদের লাইফে সেটা ঘটে না। এবার তো গেলাম, যখন এবার আমার প্ল্যান ছিল যে চাকরি ছাড়বো। এবার জুলাই মাসে আমি যখন চাকরি ছাড়ি, তখন অলরেডি আমি কিন্তু 4টে লেগ ব্রেক, মানে জানুয়ারিতে মানে ডিসেম্বরে প্ল্যাটিনাম, তার মানে কি স্ট্রাকচারটা ভালো ছিল। পরের জুলাইয়ে 2000-এর জুলাইয়ে আমি যখন চাকরি ছাড়ি, আমার আগে থেকেই প্ল্যানিং ছিল, আপনাদের সাথে বসেই প্ল্যান করেছিলাম, সেও এক বিরাট গল্প, আজকে সময় লাগবে বলা যাবে না। তো যখন আমি যখন জুলাইয়ে চাকরি ছাড়া মানে ছেড়ে দিই, তখন কিন্তু অলরেডি আমার প্ল্যানই ছিল যে আমি এমারাল্ড কোয়ালিফিকেশনে গিয়ে চাকরি ছাড়বো। এবং তখন যখন আমি এমারাল্ড কোয়ালিফিকেশনে ঢুকি, আমি 4টা লেগ ব্রেক করে কিন্তু ঢুকেছি। তো এটাই যে ব্যাপার, মানে এই যে কিছু মানে হয় না, এবার মনে হয়েছে যে বাহ দারুণ স্মুথ লাইফ না। এবং যখন আমার 4টে লেগ ব্রেক করলো 2000 সালে, মানে 98, 99, 2000, 2001-এ আমরা ডায়মন্ড কোয়ালিফিকেশনে ঢুকি, কিন্তু পারলাম না। এবং 2001 থেকে 2008 আমরা কিন্তু 4বার ডায়মন্ড কোয়ালিফিকেশনে ঢুকেছি। মানে এই নয় যে বারবার চেষ্টা করে গেছি ওই রিং ম্যানের মতো, যতক্ষণ না হবে ছাড়বো। এবং আমার মনে আছে যখন 2008-এ আবার ডায়মন্ড কোয়ালিফিকেশনে ঢুকলাম, তখন আমার কিন্তু অনেক চ্যালেঞ্জ। এক তো আমার শরীর খারাপ, আমার যে কারণে আমি পড়ে গেছিলাম সেটা একটা অন্য সমস্যা ছিল, এটা আমার পরবর্তীকালে আমাকে আরো বেশি বিছানায় শুয়ে ফেলে, একটা পায়ের সমস্যা এসে গেছিল। তো সেই জন্য আমাকে একদম বেড রেস্টে চলে যেতে হয়, পুরো এদিকে ডায়মন্ড কোয়ালিফিকেশন, এদিকে বেড রেস্ট। সুভাষিস দা বৌদি তো একসময় বলতেই শুরু করে দিল, ওটা বুঝে গেছি তোমার মানে আগাটা কি, তোমার ওই পায়ের যখনই সমস্যা হয় তখনই তুমি পিন চেঞ্জ করো, এবারে তোমার পিন চেঞ্জ হবে। আমার সেটাই মাথায় ঢুকে গেছে। তারপর যেটা হলো, আমার মা অসুস্থ, 9 মাস
মাকে নিয়ে কিন্তু ইভেন আমরা মনে আছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আমরা ডায়মন্ড কোয়ালিফিকেশন শিখে গেছি এবং ডিসেম্বরে যখন আমরা ডায়মন্ড কমপ্লিট মানে ডায়মন্ড কোয়ালিফিকেশন কমপ্লিট করছি, আরো 2 মাস বাকি, তখন অসিতাবুদা শ্বেতাদি বললেন যে এবার এবার বলি আমরা টিমের কাছে, তো হট করে গিয়ে ফেব্রুয়ারিতে ডিক্লেয়ার করবো, ওরাই বাকি থাকে। তখন আমরা রাজি হলাম, তখন ওনারা ডিক্লেয়ার করলেন। তো সেই দিন রাতে আমার মাকে হসপিটালে আমরা ফিরে এসে দেখলাম মা অসুস্থ। এইরকম চলেছে, কিন্তু তার মধ্যে আমরা কোয়ালিফাই করি এবং সত্যি কথা বলতে কি আমার মা চলে গেলেন জুলাই মাসে, ওই বছরই জুলাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মা চলে যাওয়ার, মা মানুষকে একদিন যেতেই হবে, কিন্তু উনি চলে যাওয়ার আগে দেখে গেছেন অন্তত আমাদের কাছে, এটা একটা বিরাট বড়, ঠিক আছে। তো তো এইবার যেটা হলো এই যে ব্যাপারটা গেল, এবার এইখানে দেখুন আমার বাচ্চা ছোট শুনেইছে, এবার অনেকে না বাচ্চা ছোট একটা এক্সকিউজ থাকে, তার মধ্যে আমি এবার চাকরি, আমার মনে আছে আমি এসেছিলাম চাকরি ছাড়বো বলে, মেয়ের কাছে ফ্লেক্সিবল একটা মা হব বলে, কিন্তু আমি জয়েন করার পর যখন দেখলাম আমি আগে তো চাকরি করতাম, একটা সময় দিতাম, তারপরে তো ব্যবসা করছি, আমি তো বোধহয়, আমার মনে আছে আমি সুভাষিস বৌদিকে ফোন করে একদিন বললাম যে আমি বোধহয় আরো খারাপ মা হয়ে যাচ্ছি, ভালো মা হতে এসে কি হচ্ছে। তখন ওনারা যেটা বলেছিলেন এখনো মনে আছে, এটা অফলাইনের কথা, তুমি যদি সত্যিকারের ভালো মা হতে চাও এখন কিছুদিনের জন্য আগে খারাপ। তাই আমি পুরো বেদবাক্য করে নিয়েছি, লাইফে একটা জিনিস বুঝে গেছি, যে জিনিসটা প্রচুর পেতে হবে সেটা আপাতত কিছুদিনের জন্য ছাড়তে। ঠিক একই গল্প, অসিতাবতার একটা গল্প বলি। অসিতাবতা একটা বলেছিলেন অনেকদিন আগে, যখন আমরা টিউবওয়েল কে প্রাইম করি না, তখন আমরা কি করি, অল্প অল্প জল দিই, বেশি জল পাওয়ার জন্য প্রথমে কিন্তু জল ঢালতে হয়, আগে প্রাইম করতে হয়, তারপর একটা সময় প্রচুর জল। তো আগে কিন্তু এটা কিন্তু গিভ আপ করা নয়, এটা হচ্ছে পোস্টপোন, এটা হচ্ছে পোস্টপোন করা, যেটা প্রচুর পেতে যাচ্ছি আজকে কিছুক্ষণের জন্য সেটাকে কিন্তু আমরা প্রচুর বেড়াতে যেতে পারি, কিন্তু যখন ব্যবসায় এলাম আমাদের বেড়াতে যাওয়া বাদ দিলাম, তারপরে তো এলএস ট্রিপে অনেক গেছি, কিন্তু প্রথম ফ্যামিলি ট্রিপ আমরা ফাউন্ডার ডায়মন্ড, ঠিক আছে। এরপর তো আমাদের লাইফে সবসময় চ্যালেঞ্জ আর সাকসেস একসাথেই এসছে, আগে চ্যালেঞ্জ পরে সাকসেস এসছে, কারণ আমরা এখন বুঝে গেছি যে চ্যালেঞ্জে ভাবলে চলবে না, তার মধ্যেও লড়ে যেতে হবে। তারপর যখন আমরা পরে ফাউন্ডার ডায়মন্ড গেলাম, এডিসি গেলাম, ফাউন্ডার এডিসি গেলাম, এখন অত গল্প বলছি না। এরপর যখন ডাবল ডায়মন্ড কোয়ালিফিকেশনে আমরা 9th মান্থ, তখন ভাবুন ডাবল ডায়মন্ড কোয়ালিফিকেশনে 9th মান্থে কোভিড, ওই অবস্থায় কেউ ছেড়ে দেয়? আমরা রাতারাতি, আমরা মনে আছে জুমে চলে গেলাম, জুমের সাবস্ক্রিপশন কিনে সব গেলাম। আমার মনে আছে আমাদের তখন টিম মিট হবে, সুভাষিস দা সেই টিম মিটে, আমরা তখনও জুম জানি না, সুভাষিস দা একমাত্র জুম জানি। সুভাষিস দাকে বললাম, স্বর্ণরাপন্ন বললাম আপনি থাকুন, আপনি হোস্ট হন। সেই জুমে দেখছি 1000-এর বেশি লোক ঢুকে গেছে, এবার 1000-এর বেশি লোক ঢুকতে পারছে না, ওইটাই কিনেছি, বাপরে বাপ। তারপর ইউটিউব লিংক করা হলো, কিচ্ছু জানি না। অরিত্র আমাদের টেকনিক্যাল ডিরেক্টর, মানে ও এর হেল্প, তার হেল্প নিয়ে কিন্তু কোয়ালিফিকেশন কম। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো না, এরপরে ফাউন্ডার ডাবল ডায়মন্ডে তখন কোভিড ঠিক হলো, কিন্তু তখন একটা আবার আমার জীবনে দুর্যোগ নেমে এলো, সেটা হচ্ছে যে পরপর আমার একমাত্র ভাই আর বাবা মারা। কিন্তু মানে এইগুলো আপনার লাইফে ঘটবে, কিন্তু তার জন্য না সাকসেস থেমে থাকতে পারে না, কারণ আমাদের ব্যবসায় সাকসেস মানে হচ্ছে আমরা অনেকের জীবন চেঞ্জ করছি, সেইটা কিন্তু ভুলে এই যে বাচ্চা ছোট, হ্যাঁ এইগুলো না কিছু কিছু, আমি মেয়ে হয়ে বলছি আমাদের মেয়েদের না অনেক গুণ আছে, কিন্তু একটা দোষের জন্য না আমরা মেয়েরা সেরকম কিছু করতে পারি না। যে মেয়েরা সেই দোষটা কাটিয়ে উঠেছে তারা কিন্তু তাদেরকে কিন্তু আর কেউ আটকাতে পারে। এটা কি বলুন তো, মেন্টালি আমরা না একটু ইমব্যালেন্স, যেটা আমাদের ভালো দিক, আমরা মায়ের জাত তো, কিন্তু মেন্টালি আমরা ইমব্যালেন্স, যেটাকে মেন্টালি ইমোশনাল বলা হয়, সেটা ইমোশনাল না, ইমোশনালি ডিসব্যালেন্স। ইমোশনাল সেই হবে যে মেন্টালি ব্যালেন্সড হবে।
দেখুন একটা কথা বলি, আমাদের অনেকে স্ত্রী বলে না, বা স্ত্রী থেকে আবার স্ত্রী বলে না অনেকে, আমরা স্ত্রীর মতো। এই যত সহজে গরম হয় তত সহজ ঠান্ডা, ঠিক আছে? তো ওরকমই ব্যাপার, সুইচ অন করলে গরম, সুইচ অফ করলে মানে খুব তাড়াতাড়ি এটা হলে হবে। আমি যেন মেন্টালি আমাকে না অনেক বেশি কন্ট্রোল। দেখুন আমাদের আরেকটা ব্যাপার হয়, আমরা হয় ডুবে যাই নয়তো ভেসে থাকি। আর কি, আমি একটা গল্প বলে শেষ করবো। সাধারণ গল্প লেগেছিল আমার, মারমেইডের গল্প, মৎস্যকন্যা। একটা দ্বীপে একটা বাচ্চা ছেলে একাই থাকে, বাবা মা কেউ ছিল। কোনো হয়তো সমুদ্রের একটা ছোট্ট দ্বীপ, বাবা মা ছিল এক সময় মারা গেছে, কিন্তু ও বড় হয়ে কখনো বাবা মাকে দেখে, ও একাই থাকে। এবার মাঝে মাঝে ও তো একা, কোনো বন্ধু নেই, বড় হচ্ছে আস্তে আস্তে দেখছে মৎস্যকন্যারা মাঝে মাঝে সমুদ্র তীরে উঠে এসে খেলাধুলা, ওর খুব ইচ্ছে ওই মৎস্যকন্যাদের সাথে একটু। মৎস্যকন্যারা উঠে সমুদ্র তীরে ওদের যে মারমেইডের যে নিচের কোটটা থাকে, হ্যাঁ সেই কোটটাকে খুলে রেখে, তার নিচে দুটো পা আছে নাকি শুনেছি ওদের, ওই গল্প, এটা তো গল্প কথা, তো ওখানে যেটা বলা আছে যে ওর তার ভেতরে পা আছে, সেটা খুলে রেখে খেলাধুলো করে। তো অনেকদিন এরকম দেখেছে, তারপরে একদিন হঠাৎ ঝোপের ধার থেকে ও বেরিয়ে এসে, যেই বেরিয়ে এসছে বাকি মৎস্যকন্যারা ফটাফট ওই কোটটা পরে নেমে গেছে, যে সায়ার মতো কোটটা থাকবে, থাকে ওদের আছে, সেটা পরে নেমে গেছে। কিন্তু একজন মৎস্যকন্যা সে নামবে। তখন ছেলেটা এসে ওকে পাশে বসে হাত ধরে বলছে, তুমি আমার বন্ধু হবে? ওরও খুব ভালো লেগে গেছে, বলছে হ্যাঁ। তারপরে প্রায় মৎস্যকন্যারা সব চলে যাওয়ার পরে ওরা দুজন বসে গল্প করে, ওদের ভালোবাসা হয়ে গেছে, ওদের বিয়ে হয়েছে, ওদের একটা বাচ্চা হয়েছে। এবার বাচ্চাটা হওয়ার পরে আস্তে আস্তে মৎস্যকন্যা বুঝতে পারছে যে ওর শরীর খারাপ হচ্ছে, কারণ ও তো এতক্ষণ জলের বাইরে থাকার কথা না। তখন আস্তে আস্তে বাচ্চাটা যখন বড় হচ্ছে, একদিন দেখছে মৎস্যকন্যা ওই সমুদ্রের ধারে গিয়ে ও মৎস্যকন্যারা ভিড় করে থাকে, ও কান্না। তখন বাচ্চাটা বলছে যে মা তুমি কান্নাকাটি করো। তখন ওকে বলছে যে বাবা আমি তো এই জগতের নই, আমি তো আসলে সমুদ্রের নিচ থেকে এসেছি। তাই বাচ্চাটা বলে যে তাহলে আমি যাবো, আমার মামা বাড়ি যাবো সমুদ্রের নিচে, তো চল। এবার ওকে নিয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ বাদে তো অসুবিধা হচ্ছে না জলের তলায়, ও আবার ভেসে উঠছে। তখন বাচ্চাটা বলছে মা আমি বুঝতে পারছি তোমার কষ্ট কিরকম, আমার যদি জলের তলায় থাকতে এত কষ্ট হয়, তাহলে তোমার জলের ওপরে থাকতে তো এতক্ষণ কষ্ট হবেই। আমি বলি কি তুমি ফিরে যাও, কিন্তু মাঝে মাঝে এসো, যেমন অন্য মৎস্যকন্যারা আসে, একদিনে একবার অন্তত আমার সঙ্গে দেখা করতে এসো। মৎস্যকন্যা বলি ঠিক দিনে একবার কেন, আমি বারবার আসবো। এই যে গল্পটা, এই গল্পটা একটা রূপক, আমরা কিন্তু সবাই ওই মৎস্যকন্যা। আমরা বিয়ে হয়, মা হই, লাইফে একটা চেঞ্জ আসে, এবং অনেক সময় আমরা কি হতে পারতাম সেটা ভুলে গিয়ে আমরা কিন্তু সেটা হই না, অন্যের জন্য আমরা বাঁচি। এটা করবে একবার মৎস্যকন্যার মতো নিজের জগৎটাকে ফিরে যান, নিজের, এবং থ্যাংক ইউ যে আমরা সবাই একটা ব্যবসায় এসেছি, আবার নতুন করে কিন্তু নিজেদের আইডেন্টিটিটা তৈরি করতে পারছি, এটাই তো। সুতরাং সেই মৎস্যকন্যার মতো যেন আমরা লাইফে সাকসেসফুল হয়ে আরো অনেক মৎস্যকন্যা ইন্সপিরেশন। কারণ আমি, তুমি সিঙ্গলি বিজনেসটা বিল্ড করেছিলে, পরে কিরিটিদা এসছে, আজকে আমিও বিজনেসটা সিঙ্গলি বিল্ড করছি, যেন আমার হাজবেন্ডও পরে আমার সঙ্গে যোগাযোগ। এটাই আমার কাছে সার্থকতা। আজকে আমি ফাউন্ডার ডাবল ডায়মন্ড কি সেটা আমাকে বলো, আমার সার্থকতা কিন্তু আমার ভালো লাগা কিন্তু যে আমি কত লোকের লাইফ কেটে। উইশ ইউ অল দ্য বেস্ট এন্ড ওভার টু মাই ফ্রেন্ড। So, কিছু বেসিক জিনিস কি বলুন তো, মানে এই বিজনেস সাকসেসফুল হতে গেলে যদি সাকসেস ভালো লাগে তাহলে কাজকে ভালো লাগবে। মানে আমার সাকসেস ভালো লাগবে অথচ কাজ ভালো লাগবে না, দুটো একসাথে যাবে না। এটা ভীষণ ইম্পর্টেন্ট। যে কোনো ক্ষেত্রে লাভ ইউর জব, যা করুন যেটাই করুন একবার মনে রাখ দিল খোলকে। আমি যখন বিজনেস করিনি, যখন করেছি দিল খোল, কোনো কিছুই কোনো ডিফারেন্স ক্রিয়েট করতে পারে না, করেনি না। আমাদের বাবা মা কত না করেছে, কি কান্না মায়ের, আমাকে না করলে তারপরে ভাবলো যে বউ
ও দেখলো আরো এক কাঠি হলো, আরো মুগ্ধ হলো। হ্যাঁ, বলে সবাই তোরা ইঞ্জিনিয়ার হলি, সবাই বলছে তেল সাবানের বেচছিস। সাবান তো ছিল না জীবনে, তেল জীবনে সারা পৃথিবীর কোথাও নেই। আমার মায়ের ল অফ এক্সপেকটেশনে চলে এসে তেল আসা, এত আসলোই না। তো দেখুন যে বিজনেসম্যান করে তার এক্সপেকটেশনে চলে আসে, আর আপনার এক্সপেকটেশন আপনার সাকসেস আসবে না, সেটা মানতে কোথাও কোথাও প্রিন্সিপালি কোথাও এখানে ডিফারেন্স তো নিশ্চয়ই হচ্ছে, তাই তো নাকি না? মানে আমার ভাবনা, আমি আমি বলছি যে আমি কাজ করছি, অথচ রেজাল্টে যদি সেটা রিফ্লেকশন না আসে, তাহলে প্রিন্সিপালি তো এগ্রি করা যাবে না, কোথাও একটা সামথিং ইজ রং সামওয়্যার। এবং সেটা যদি আমি ধরে ফেলি আর সেটা যদি ঠিক করি, এই বিজনেস এখানে কথা আছে, ইউ আর নেভার টু লেট। এমনটা হবে না যে আপনি আর দেরি হয়ে গেছে প্রচন্ড, আর আর সম্ভব না। এখানে যে কোনো সময় আপনি কোর্স কারেকশন করতে পারেন। সরস্বতী বললাম না যে আমরা নাইনে উঠে জিরোতে গেছি, জিরো থেকে আবার উঠেছি, এইটা একটা গল্প। সেকেন্ড আরেকটা গল্প হচ্ছে ফাউন্ডার এমারেল। আমরা যখন ছিলাম ফাউন্ডার এমারেল থেকে আমরা লাস্ট মাসে কোন রকমে কিনে, ডায়মন্ড যাওয়ার আগের বছর লাস্ট মাসে কোন রকমে কিনে আমরা আমাদের এমারেলশিপ ধরে রেখেছিলাম। তারপরে এই পর্যন্ত যাওয়া গেছে। তো যে কোনো সময় আপনি কোর্স কারেকশন এই বিজনেসে করতে পারেন। তো অনেকগুলো কোর্স কারেকশনে তো অনেক কিছু আছে, অনেক সময় আমরা গুলিয়ে ফেলি, আজকে এটা কালকে এটা সমস্ত কিছু। অনেকের আবার প্রচন্ড বুকে ব্যথা হয়েছে ওই কয়েকদিন আগে থেকে, কেন না কি সমস্ত প্রমোশন দিয়েছে, একটাও কোনো কাজে লাগবে না, ফর্মে লাগবে না। ঠিক আছে, অনেকের মুখ দেখে বুঝতে পারছি, আসতেই পারছে না ঠিক মতো। তো আমি আমি সবসময় একটাই জিনিস বিশ্বাস করি, বেস্ট প্রমোশন হচ্ছে ইয়োরসেলফ। আমি যদি নিজেকে প্রমোট করতে পারি আর অন্য কোনো প্রমোশনের দরকার আমার লাগে না। আমি দিলে ভালো, না দিলে আরো ভালো, কিছু আসি না। আই উইল মেক মাই ওন রোড। আমরা ওর মধ্যে থেকে বের করে নেবো যে আমার জন্য বেস্ট পসিবল কি কাজ করবে। এখানে যাদের হাতে আছেন তারাও কিন্তু বের করে রেখেছে। আজকে রাতে আমরা একটা মিটিং করবো, এবার ব্যাপারটা হচ্ছে সবাই কি চলবে, সেটা হচ্ছে ব্যাপার। আপনাকে আপনারটা বলতে হবে। তো আমরা সবসময় ওই জিনিসটাই ভেবেছি, তাই বলে কি আমরা দাবি জানাবো না? সবসময় দাবি জানাবো। দাবি জানাবো না বলে খালি ধর্ণা দেবো, সেইটা তো বাকি কাজটুকু করে রাখবো। সেই জন্য সবচেয়ে বেশি জরুরি যেটা মনে হচ্ছে, আমার যেটা মনে হয়, মানে অবভিয়াসলি সেই বুঝে অ্যাপ্লাই করছে, আমি এখানে সেখানে আসিনি, বাট আমার টিমে আমরা যেটা করেছি, যেটা দিয়ে আমরা রেজাল্ট পেয়েছি এবং পাচ্ছি, সেটাই আমার মনে হয়েছে যে দ্যাট ইজ 101। 100 বিবি করেও একটা স্পন্সর করে, অনেক সময় 200 বিবি ক্লাব হয়েছে, 300 বিবি ক্লাব হয়েছে, আমি সবসময় মেন্টালি ওদের এগেইনস্টে ছিলাম, সবসময় মেন্টাল এগেইনস্ট, কারণ ওগুলোর কোনো ফিউচার নেই। আমি সবসময় আমার টিমকে একটাই জিনিস বলেছি, আমাদের টিমকে একটাই বলেছি, একটা লোক যদি 600 পিবি পার্সোনালি করে, আই এম ফাইন উইথ দ্যাট, 600 পিবি আমার পেতে ভালো লাগবে, বাট যদি 6টা লোক মিলে 400 পিবি করে, মানে ওটা আমার জন্য বেশি জরুরি। কারণ 200 পিবি কমে গেল, যে 200 পিবি কমে গেল, কিন্তু আমি 4টে ফিউচার পেয়েছি, 6টা ফিউচার পেয়েছি, কারণ ওখানে 6টা লোক আছে, 6টা ফিউচার আছে। 600 পিবির কোনো ফিউচার নেই। কত 800 পিবি, আবার যারা করছেন তারা কালকে থেকে কমিয়ে দেবে না, সরি। আমার টিমে অনেকেই আছে যারা 1000-1200 পিবিও করে, ভালো লাগে, শুনতে ভালো লাগে। মাঝে মধ্যে যদি কোনো পিবি বেস্ট কোনো গিফট থাকে, গিফট পায়, আমরাই দেই। তো কি বলবো না, মানে এতে 10,000 পিবিতে যেতে তার বহুত ফাটবে, সিরিয়াসলি আমি বলছি। যদি আমি 101 না করি, যদি আমার স্পন্সরিং না করি, আমার যদি টিম না বাড়ে, আলটিমেটলি ইটস অর্গানাইজেশন বিল্ডিং। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে আমি পরবর্তী জেনারেশনের জন্য কি রেখে যাবো, কি রেখে যাবো? মাসে মাসে 600 পিবি করবে না, এমন একটা অর্গানাইজেশন রাখবো যে কিছু না করলে পরে যাতে ওর কাছে আসে। হ্যাঁ, যদিও আমি ওই সায়েন্সটা বিশ্বাস করি না, তাকেও কিছু করতে হবে। এই জিনিসটা কেন প্রথম থেকে যদি বুঝি, আর সেকেন্ড সেই জিনিসটা না, মানে ঠিক আছে, ডায়মন্ড সমস্ত কিছু অনেক পরে হবে, প্ল্যাটিনাম অনেক পরে হবে। একটা ভালো স্ট্রাকচার নিয়ে যারা 15% এর নিচে আছেন, তাদের প্রথম কাজ হচ্ছে 4টে ভালো লেগ নিয়ে, 4টে অ্যাটলিস্ট 6% এর নাম টিম নিয়ে প্রথম কাজ হচ্ছে 15%। এটা হচ্ছে প্রথম টার্গেট। এবং তার জন্য আপনার কোনটা আপনার জন্য কাজ করবে,
আমার কাছে যদি জিজ্ঞেস করেন check with your apply 100 and on. So one activation okay, it depends on your apply, এক এক জায়গায় এক এক ভাবে, ঠিক আছে। তো আমি কি বলছি, চারটে টিম চাই যারা প্রত্যেকে আর এবার আপনার হয়তো শুরুতে এটা থাকবে না, কিন্তু কাজ সারাক্ষণ থাকবে এই জিনিসটাকে করে যাওয়া। আর এটা করলে পরে আপনি অনেক দূর যেতে পারেন, অনেক দূর। ফাউন্ডারের মানে তো চোখেই দেখা যাচ্ছে। তারপরে যদি আপনি একবার এটা করেন ওটাকে কপি পেস্ট করতে পারবেন না, সেটা হতে পারে না, সেটা আপনি করতে পারেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে না, এই জিনিসটাকে সারাক্ষণ মাথায় ভাবা, সারাক্ষণ মাথায় এই ভাবা নয় যে আমার এই বছর এই গত মাসে যে প্রিন্টটা, আবার গত মাস নিয়ে আমার অনেক বক্তব্য আছে। গত মাসে আবার হঠাৎ করে অনেকের পিভি বেড়ে গেছে, এপি আনন্দে আছে, বোধহয় এটাই চলবে। আমি একটু সাবধান বানিয়ে দিয়ে দিই, ওর মধ্যে না অ্যানুয়াল সেলস ক্রাইটেরিয়া বলে একটা কথা আছে, যেটা আপনাকে 10 to 15% পিভি বেশি দিয়েছে। একদম আনন্দে থাকবেন। যারা কোভিড পিরিয়ডে সবচেয়ে বেশি আনন্দে ছিলেন যে আমাদের পিভি প্রচুর বাড়ছে, প্রচুর গ্রো করেছে, তারা সবচেয়ে বেশি ডিগ্রো করেছে। কেন? কাজ না করে যেটা পেয়েছে ওইটাকে কাজ দিয়ে ফুলফিল করা দরকার ছিল। আমি আমার টিম দেখে বলছি, এখানে হয়তো আলাদা কিছু হতে পারে, যারা সবচেয়ে বেশি গ্রো করেছিল তারা সবচেয়ে বেশি ডিগ্রো করে। কেন? মাঝখানে কোনো কাজ ছিল না, কারণ লোকে তা এর আগে পর্যন্ত মানে উইথ অল ডিউ রেসপেক্ট টু অল দ্য মেডিকেল ফ্রেটার্নিটি, তারা সারা জীবন বলে এসেছে না 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 ও নিউট্রিশনে তো দরকার নেই। তারপর হঠাৎ করে বললো কে বলেছে এই খাও ওই খাও ওই খাও। আর আপনারও কাস্টমার আগে আগে বলেছিল যে ও ডাক্তার বলেছে শাক পাতা কি আমার হয়ে যাবে, দরকার নেই আমার ডেইলি খাওয়া। তারা হঠাৎ করে এসে লাফাতে লাফাতে কিনেছে না কেনেছে, মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে কিনেছে। আর তারপরে হঠাৎ করে যেই কোভিড চলে গেল ওরা ভাবলো যে অমর হয়ে গেছে। এবার যেই অমর হয়ে গেছে আপনার বিজনেস মরে গেছে। That's the reality. So আপনাকে না প্রত্যেকটা মুহূর্তে আনন্দ করবেন। পিভি বাড়লে নিশ্চয়ই আনন্দ হবে, কিন্তু আপনাকে সায়েন্সটা খুঁজে বার করতে হবে যে কেন। যদি সায়েন্স বার করেন, ওটাকে যদি আপনি কপি করেন, ওটাকে আপনি আরো অনেক দূর নিয়ে যেতে পারবেন। যদি আপনি সায়েন্স না বার করে, বিকজ সাকসেস ইজ সায়েন্স ইজ অলওয়েজ লিভস এ ক্লু বিহাইন্ড, সব সময় ক্লু দিয়ে যায়, সব সময়। সেই জন্য আমি অনেক ভালো প্ল্যান আমি বলিনি তো, প্ল্যানের আবার ভালো খারাপ কি যদি বেশি না দেখায়। তো আপনি কোনটা নিয়ে আনন্দ করবেন সেটাও একটু ভাবনাটা জরুরি, ঠিক আছে। পিভি বেশি নিয়ে আনন্দ করার থেকে অনেক বেশি জরুরি হচ্ছে কি কারণ, সেটাকে যদি আমি খুঁজে বের করে আমি যেটুকু আমাদের এলওয়েজ দেখতে পাই সেখানে আমি ওই জিনিসটাই বের করে দেখেছি। কারণ আমরা 100 অনেস্টলি স্পিকিং আমরা গত 1 বছর ধরে আমরা 100 ছাড়া আমাদের টিম অন্য কোনো কিছু বলিনি। আর এই বছর আমি বলে দিয়েছি তোমরা যাই শুনবে আমাকে দাপ পিত্তি চলে যাবে, কিন্তু 100 ছাড়া আমি আর কিছু বলবো, কারণ দ্যাট ইজ আ ফিউচার। আমাকে যদি অর্গানাইজেশনে বিল্ড করতে হয় তাহলে আমার সাথে যদি লোক না আসে, যেভাবে কোনো হোক না কেন, লোক আমাকে আনতে হবে, কারণ ওটাতে রাস্ট পড়ে যাচ্ছে। অনেকে আমার মিটিং টু মিটিং দৌড়ে বেড়াচ্ছে, ভাবছি যে 10খানা মিটিং এ গেলে পরে সাকসেসফুল হয়ে যাবে। এরপরে থেকে পরের দিন থেকে আবার মিটিং আসবো না, সেটা যেন না হয়, ঠিক আছে। মানে আমি বলছি নিউট্রালাইটের কি ফান্ডা ঠিকঠাক খাবেন আপনি, বাপরে বাপ, কার রেইনবার্গের মতো ফান্ডা হয় না। মানে আমাদের যে রবীন্দ্রনাথ, আমার এটাই প্রবলেম, আমি না এদিক থেকে ওইদিকে যাবো করতে পারবে না আমাদের। এবার রবীন্দ্রনাথের কোনো কিছুতে আমাদেরকে বলতে নাই ভাব সম্প্রসারণ করতো, রবীন্দ্রনাথ অত ভাবেনি যতটা আমরা কার রেইনবার্গ অত ভাবেনি, এ বলার পরে ভেবেছি। স্ট্রাকচার দেখুন,
টিকটিকির কঙ্কাল দেখেছেন? কখনো টিকটিকির কঙ্কাল দেখেছেন? মানে দেখবেন দরজা চাপায় কখনো পড়ে পড়েছিল, কঙ্কালটা একদম কঙ্কালটা নিচেও দেখেন, ওইটা একটু মাংস টাংস লাগালে দরকার আছে, এবং সেটা 101 দিয়ে শুরু করে ছোট্ট একটা জিনিসে একবারে বিএফআই যাবো, বিবিআই যাবো। আমাদের সময় তো বিএফআই বিবিআই ছিল না, কিন্তু দেখো নেচার লিডারশিপ যে স্ট্রাকচার বানিয়েছে, তারা ওইগুলো দিকে তাকায়, তারা বেসিক জিনিসগুলোকে ঠিক করার চেষ্টা করছে সবসময়। যদি বেসিক যদি কারেক্ট থাকে, বাকি কোনো অসুবিধা হবে না, অসুবিধা হবে। বেসিক জায়গা হচ্ছে ওটা, ঠিক আছে? তোমার তো এতটা হয়ে গেছো সেই জন্য তুমি বলছো, মনে হতেই পারে। আপনার কি মনে হয় না করে এতটা চলে এসেছে? না করে এত সবচেয়ে বেশি জরুরি কি বলুন তো, সেটা হচ্ছে যে মানে নিজেদের ক্যালেন্ডারে কতটা হোল আছে সেটাকে চেক করতে পরে বুঝে যাবে। বলে না তোমার সাকসেস ডিসাইডেড হবে সেটা দিয়ে কতটা তুমি লাইফে স্যাক্রিফাইস করেছো, সেটা দিয়ে সাকসেস ডিসাইডেড হয়। বিরাট কোহলি সচিন তেন্ডুলকার আমরা সবাই জানি। বিরাট কোহলি যেদিন বাবা মারা যায়, বিরাট কোহলি তখন ব্যাট করছিল, ঠিক আছে? দিল্লির এখানে ম্যাচ ছিল, রঞ্জির ম্যাচ ছিল, বিরাট কোহলি ব্যাট করছিল, এবং সেই ম্যাচ দিল্লি হাত এরকম একটা কন্ডিশনে আছে, 5 উইকেট পড়ে গেছে, বিরাট কোহলি ব্যাট করছে, ওরা তখন খবর পেয়েছে যে ওর বাবা মারা গেছে। ও সমস্ত কাজকর্ম করেছে, মানে শ্মশানে সমস্ত কাজ করেছে, পরের দিন এসে আবার ব্যাট করে তিন পর্যন্ত ব্যাট করেছে, তাদের দিল্লি ম্যাচটাকে বাঁচাতে পেরেছিল হারে। সবাইকে এত বড় স্যাক্রিফাইস করতে হয়। That's why it's Virat Kohli. Maybe I'm not a very big fan of Virat Kohli, but এটা একখানা স্টোরি। সো সমস্ত কিছুতে না সাকসেস আমরা খুঁজি, কিন্তু তার জন্য আমরা কতটা স্যাক্রিফাইস, আমরা সবসময় স্যাক্রিফাইসটাকে বড় করে দেখি, সবসময় বড় করে দেখি। তো সেই জন্য বলেন যে মানে what is on the top of your brain, সারাক্ষণ আমার ব্রেইনে কি আছে, সারাক্ষণ মাথায় কি করছে। এই নয় যে আমরা অন্যান্য কাজকর্ম করছি না, অন্যান্য সমস্ত কাজ করছি, কিন্তু সারাক্ষণ না ব্রেইনে একটাই জিনিস থাকে যে কিভাবে করে গ্রো করবো, কিভাবে করে গ্রো করবো। সিরিয়াসলি এই আমি জানেন তো এই অ্যামের যে প্রোমোট টিমটা, ওইটাতে আমার নাম ছিল, আমি মেল করে বলেছি থাকবো না, তার জন্য আমাকে এখান থেকে অ্যামে থেকে কম বলে তোমার মতো লোককে থাকা দরকার। বললাম মাল আরেকজনের, আমি ডিসাইড করে দেব আর আমার কথা শুনবে, আর তারপরে বলবে লিডারদের জন্য, লিডাররাই বলেছে। আমি অনেক কষ্টে আজকে যেটুকু আমি আমার একটা কিছু ইমেজ তৈরি করতে পেরেছি, অনেক কষ্টে, ওইটাকে নষ্ট করবো না। কেন এটা তো একটা বিশাল, তোমাকে আলাদা একখানা পালক আমাকে আসে যায়, কিছু আসে না, মাসের শেষে মাল আসে, সংসার কোনটাতে চলে, কোনটাতে। So what is on the top of your brain? সারাক্ষণ না, সবসময় আমি সবসময় যে কোনো যে ক্ষেত্রে সবসময় লং টার্ম ভেবেছি, লং টার্মে কি দিতে পারে, লং টার্মে কোন জিনিসটা আমার জন্য কাজ করবে। লং টার্মে দেখেছি একটাই জিনিস কাজ করবে, সেটা হচ্ছে আমার ওয়ার্ক এথিক্স and with basic principles, যেটা করে আমরা এখানে এসেছি, সেটা আমরা এখনো করে যাচ্ছি। সবাই কি কাজ করে না? অ্যাবসলিউটলি, আমি প্রথম থেকেই জানতাম সবাই কাজ করবে, কেউ কাজ করবে না সেটা হবে কি না। কিছু পাবলিক তো আমাকে ছেড়ে যেতেই পারবে, আমাদেরকে ছেড়ে যেতেই পারবে, জানি। সেই জন্য আই গ্রো অ্যান্ড গ্রো অ্যান্ড সেম ফর ইউ অলসো, কারণ একই বিজনেস আমরা আছি। তো সেই জন্য ভীষণ জরুরি আরেকটা, সেটা হচ্ছে টিমের মধ্যে সেই রিলেশনটা বিল্ডিং করা, এবং তার থেকে বড় কথা হচ্ছে নিজেকে তৈরি করা, নিজেকে সেভাবে করে তৈরি করা যাতে ও ভাবতেই পারবে না কখন জানছে। তার জন্য একটাই জিনিস দরকার লাগে, সেটা হচ্ছে ওয়ার্ক এথিক্স, এন্ড সেকেন্ড থিং হচ্ছে
সার্ভিং ফর হিম অর হার। আমি এই অডিটর বসে আছি, আমাদের অডিটর একটা বড় টিম আছে। আমরা একবার আমি আর অডিটর এইখান থেকে গেছি, ঠিক আছে, এখান থেকে রাত্রেবেলা গেছি, পরের দিন মিটিং করবো, যার জন্য গেছি। গিয়ে দেখি বাড়িতে ফোন করেছে, অডিটর ফোন করেছে, বলে আমি তো কলকাতায় চলে এসেছি। কলকাতায় চলে এসেছি মানে তোমার সাথে কথা হলো, সমস্ত কিছু হলো, কলকাতায় চলে এসো। আমরা হোটেলের মধ্যে বসেছি, বলে হ্যাঁ ইমার্জেন্সি দরকার ছিল। আমি ফোনটা জাস্ট নিলাম, নিয়ে একটাই কথা বললাম, তোমার গাড়ি যেটা, তুমি যে ট্রেনটায় উঠেছো সেটা আমাদের থেকে 45 মিনিট আগে ছেড়েছে। 9:25 ছেড়েছে, আমাদের 10:15 ছেড়েছে। তুমি যদি থাকবেই না, তোমার ইমার্জেন্সি হতে পারে সমস্ত কিছু, তুমি ট্রেনে ওঠার পরে তার কোনো ইমার্জেন্সি নেই, তারপরে ট্রেনের ইমার্জেন্সি আছে কি নেই সেটার উপরে ডিসাইড। একটা ফোন করতে পারতে যে আমি থাকবো। এবার শাশ্বতী ওইখান থেকে আমাদেরকে ফোন করছে, আমি আর অরিত্র বললাম, অরিত্র ফোনে আপনার টিকিট দেবে, পরের থেকে আর আসতাম না, এর পরে বড় আসবে যতক্ষণ না হচ্ছে, আজকে দাবিয়ে খাবো। ওইখানে গেছি, বলে কোথায় না পদ্ম পাতায় খেতে দেয়। আমি আর অরিত্র গেছি পদ্ম পাতায়, কি কত রকম বলে, 4 রকমের মাছ আছে, 3 রকমের মাছ দেয়, এখনো তো খাই না, ঠিক আছে, মাছ দে, খেতে আর পারবো না, আগে তো খাও আনন্দ। শাশুড়ি ফোন করছে, কেমন চলছে, ফাটাফাটি ফাটাফাটি খাওয়া আমি, আপনি বিশ্বাস করতে পারবেন না, ওই লোকটাই পরে ব্ল্যাক, ওই লোকটাই ব্ল্যাক নাম। What is the opposite? কি অনেকই আছে, একটা লোকের জন্য আমরা প্ল্যান দেখাতে যাই, তারপরে যখন আমাদের বিজনেস বাড়ে, ওইখানে গেলে না 3 জনের বেশি আসে না বলে আমরা যাই। মুশকিল এই জায়গাটায়, অসুবিধা তখন expectation is too high and delivering too little। অথচ আমরা কিন্তু একটা লোকের জন্য গেছি, বিভিন্ন সময় একটা লোকের জন্য হারবো না। মানে হারা কি বলুন তো, মানে আপনি যদি কম তো করলাম না, আপনার পাস্টের দিকে তাকালে যদি আপনার শুধু ফ্রাস্ট্রেশন আসে, আর ফিউচারের দিকে তাকালে যদি ফিয়ার আসে, তাহলে লাইফে সাকসেস ভুলে যাবে। ম্যাক্সিমাম লোকের আমি দেখি যে যারা দেখবেন পাস্টের ফিউচার ফ্রাস্ট্রেশন আর ফিউচারে ভয়, এত তো করলাম হলো না, তাহলে কিভাবে করে হবে, এই দুটো যদি একসাথে থাকে তাহলে তার পক্ষে এগোনো খুব মুশকিল। প্রথম তো বি ফিয়ারলেস, বি ফিয়ারলেস। মানে কি বলুন তো, আই লার্ন ইট এ ভেরি হার্ড ওয়ে। আমার মধ্যে তো কোনো ট্যালেন্ট ফ্যালেন্ট ছিল না, ঘষা মাজা করে সমস্ত কিছু করে কথা বলতে ইচ্ছে করতো না। এখনো যে খুব বেশি কথা বলতে ইচ্ছে করে তা নয়, সেন্স অফ হিউমার, এরকম লোকে আমার সাথে কথা বলবে, আমি আমার কথা শুনবে, আমি এটাই ভাবতে পারতাম না। ধীরে 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 একটু একটু করে তৈরি করেছি। আমি আর ব্রাইটিং মাইসেলফ, বাট এই সিস্টেমে না থাকলে সেটা হতো না কোনোদিন। তো সামনে যে দুজন বসে আছে তাদের থেকে সবকিছু শিখেছি, তো সব পেয়েছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, আমার এবিলিটিটা বড় কথা না, আমার এবিলিটি হয়তো আছে, বাট হাউ আই এম ইউজিং দ্যাট, দ্যাট ইজ মি। কিভাবে করে আমরা ইউজ করছি ওটা খুব জরুরি। প্রত্যেকদিন একবারে আপনি উপরে উঠতে পারবেন, first try to make something out of you, something out of you, then try to make best out of you। অল্পই হোক, অল্প দিয়ে শুরু, তাতেই হবে। একটা সময় পরে যেন এই জিনিসটা না থাকে যে কোথায় আমার এই জিনিসটা আমাদের কিউরিটি আর শাশ্বতীকে অনেকটা দূর নিয়ে এসে, এবং আরো অনেক আমাদের সিচুয়েশন, শাশ্বতীর মেজর সিচুয়েশন ছিল, আপনারা সবাই জানেন। আজকে সকালবেলাও আমরা শাশ্বতীর সমস্ত হাতে কোথায় এখন ব্লাড টেস্ট হয়েছে, শাশ্বতীর চেস্ট এক্সরে হয়েছে, শাশ্বতীর ইউএসজি হয়েছে, তারপরেও এসছে। এরকম হলে তো একজন তো 4 দিন বেরোয় না বাড়ি থেকে, 4 দিন আগে বেরোয় না, 4 দিন পরে বেরোয় না, ওটা নিয়ে প্ল্যান করে। তার মধ্যে আবার ওরা 4 বার টাইম চেঞ্জ করে।
এখন না তখন, তখন না তখন, সমস্ত কিছু বলার পরে সমস্ত কিছু হয়ে যায়। সিরিয়াস। সো সমস্ত কিছু বলে না, মানে কি বলুন তো, আপনার সামনে আপনার পেছনে কি আছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনার ভেতরে কি আছে ওইটা। ভেতরটাকে আমরা চেঞ্জ করতে পারি, সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটাই, সেটা হচ্ছে ভেতরটাকে চেঞ্জ করি সব সময়। মানে আমরা যখন মানে কি বলুন তো, মানে ল অফ এক্সপেকটেশনে যদি ইটস নট এ ওয়ার্ড, এটা মানে আপনার জাস্ট বিশ্বাস করতে হবে। মানে যা মানে সমস্ত কিছু সব যা হবে সব ভালো হবে, সব ভালো হবে। কোনো তো রিজন তো আছে। হ্যাঁ সিরিয়াসলি, তো সেই জন্য যা বলবেন না সবসময় চেষ্টা করুন যে ওই 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 যেটা রেজাল্টটা পেতে চান ওটাই। আমার এখনো মনে আছে, মানে শুরু সময় তখন আমি খেলা এখনো আমার প্রচন্ড, মানে লা লিগার কোন যদি রিয়াল মাদ্রিদের ম্যাচ থাকে, বার্সেলোনা ম্যাচ থাকে, আমি মিস করি না নরমালি, ঠিক আছে। আর ইপিএল তো একদম, এবার কি হতো না, প্রথমে মিস হয়ে যেত, প্রথমে দেখতে পেতাম না, ওই ইউটিউবে একটু দেখতে পেতাম, তারপরে ধীরে 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 কি হলো, এখন লা লিগাটা এখনো দেখতে পাই না, বাট সুবিধা আছে, কি সুবিধা আছে, এখন ধীরে ধীরে অ্যাপ চলে এসেছে, আপনি সকলের সাথে দেখতে পেলেন তো কোনো কোনো ব্যাপার না। আর যদি না দেখতে পারেন, আপনার যখন খুশি পুরো ম্যাচ দেখতে চান পুরো ম্যাচ দেখবেন। কে বানিয়েছে, আমার ল অফ এক্সপেকটেশন নিয়েছে। হ্যাঁ, তো আমি লা লিগা দেখতে ফ্যান কোড কিনে নাও, এই ম্যাচগুলো দেখা দরকার ওই সময় ওই সপ্তাহের জন্য ফ্যান কোড কিনে নাও, ফ্যান কোড কিনে দুটো ম্যাচ দেখে নাও, চারটে ম্যাচ দেখে নাও, যখন খুশি দেখো, সব হয়ে যাবে। আমরা তিনসুকিয়া যেতাম, তিনসুকিয়া যেতে এত বৃষ্টি হতো, ওই একখানা রাস্তা ছিল ফিলোবাড়ি করে, ওইখানে একটা জায়গায় যেতাম আমরা, ওইখানে নাকি একটা সার্টেন পিরিয়ড পরে আমরা বাইক নিয়ে বাইক পর্যন্ত স্কিট করে যেত, ঘুরে যেত, আমরা হাফ প্যান্ট পরে নিতাম, জুতো ফুতো ঢুকিয়ে নিতাম, হাফ প্যান্ট পরে নিতাম, আবার কিছু দূর গিয়ে আবার যখন কাদা ফাদা চলে গেল তখন আবার পরে নিতাম। সেদিয়াতে আমরা যেতাম, গাড়ি ওইভাবে করে উঠছে ওই বোটের মধ্যে, আবার ওইখান থেকে নামি আবার ওই রাস্তা নদীর উপর দিয়ে যাচ্ছে গাড়ি, 3.5 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা লেগেছে কখনো, লাইন ওই রকম, আমরাও সেরকম কোন রকম গাড়ি এদিক ওদিক করে সামনে নিয়ে দাঁড় করিয়ে দিই। আমাদের ওইখানে যে ডাউনলাইন রাজু, কি হলো মানে কেন নিয়েছিস, আরেকজন এসে বলছে ও আকাশের দিকে তাকিয়ে আছে, না যদি আগে নিয়ে যায় তাহলে তো দেরি হয়ে যাবে না, যত গালাগাল দিয়ে তুই যা দে সব সহ্য করে নেবো, কিন্তু গাড়ি আগে, ওই গাড়ির মধ্যে ওই মনে হচ্ছে এই বোধহয় নৌকো থেকে নদীর মধ্যে পড়লো। এখন ওটা 5 ঘন্টার জার্নি, আমাদের কাছে এখন 20 মিনিটের 25 মিনিটের জার্নি। সদিয়া ব্রিজ হয়ে গেছে, অনেকে সদিয়া ব্রিজ হওয়ার জন্য ওয়েট করেছে। You do your best and God will do the rest. শুধু আপনার ব্যাপারটা হচ্ছে আপনি উল্টো দিক থেকে দেখতে পাচ্ছেন না, উল্টো দিক থেকে যদি দেখতে পেতেন যে আপনার জন্য কেউ না কেউ কাজ করছে, তাহলে তো আপনার ফেটটা বেড়ে যেত, কিন্তু সেটা আপনাকে আগেই নিয়ে আসতে হবে। এই বছর বেস্ট হবে, হ্যাঁ গত 2-3 বছর হয়তো মেবি যেরকম আমরা ভেবেছিলাম সেরকম হয়তো হয়নি, বাট এবছর আমরা পুরো চেঞ্জ করবো, আমরাই চেঞ্জ করবো, সে প্রোমো থাকুক প্রোমো না থাকুক কিছু আসে যায় না। So it's so very, যে জিনিসটা আমি বলছিলাম, একটা সময় আমরা বলতাম ওই অনেক ম্যাচ ক্রিকেট যদিও দেখতাম না, তবুও মাঝে মধ্যে দেখতাম, একটা সময় বলতাম যে আরে একটা সময় তো মাঠে গিয়ে খেলা দেখ। এবার যে আমরা জাস্ট রিসেন্টলি আমরা লন্ডন থেকে ফিরলাম ডায়মন্ড ইনভিটেশনে, আপনার এজবাস্টনে যে ম্যাচটা হয়েছিল যেটাতে ইন্ডিয়া জিতেছিল, ওর 4th ডেতে এজবাস্টনে আমাদেরকে মাঠে নিয়ে গিয়েছিল। শুধু তাই নয়, যে ভিআইপি স্ট্যান্ডটা আছে যেখান থেকে জাস্ট মানে ক্যামেরাগুলো থাকে তার পাশেই আমরা মানে একদম সোজাসুজি দেখতে পাচ্ছি। আপনি বিশ্বাস করতে পারবেন না, এক একখানা টিকিটের দাম কত ছিল জানেন? 600 পাউন্ড, 72,000 টাকা। ওইখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু, মানে রাজার হাল ম্যাচটা, আলাদাই ফিলিং ছিল, অ্যাবসলিউটলি আলাদা ফিলিং ছিল।
সেই জন্য বলে না সাকসেস ডিসাইডেড হয় ওইটা দিয়ে যে আপনি কতটা পেয়েছেন না আপনি কতটা ছেড়েছেন। হয়তো আপনার একদম পছন্দের জিনিসগুলো একটু একটু করে ছেড়ে থাকতে হয়েছে, ছেড়েছেন, এরপরে আরো অনেক গুণে পাবেন। আর সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আজকে আপনার মনে কি ক্যালকুলেশন আছে। 4 মাস আপনি নিজেকে কিভাবে করে ক্যালকুলেট করছেন। এর প্রোমো সম্বন্ধে বলছি, প্রত্যেক 4 মাসে আমি বিলিভ করি যে নিচে যে সমস্ত পিন গুলো আছে একটা করে পিন চেঞ্জ হতে পারে প্রত্যেক 4 মাসে। ঠিক আছে, ডিসেম্বর পর্যন্ত একটা প্ল্যানিং, এপ্রিল পর্যন্ত একটা প্ল্যানিং, অগাস্ট পর্যন্ত আরেক, 3টে প্ল্যান থাকবে। অনেকে মেবি অনেকে আমি যদি ড্রপ করে থাকি, আমার প্রথম কাজ হবে যে আমি আমার যে জায়গাটা ছিল সেই জায়গাটা আনবো। কিন্তু এবার ড্রপ করার ফলে সবচেয়ে বড় গল্প যেখানে ছিল সেটা হচ্ছে ওই যে আমি বললাম স্ট্রাকচারে কোথাও না কোথাও একটু অসুবিধা ছিল, কোথাও না কোথাও অসুবিধা ছিল। ওই স্ট্রাকচারের অসুবিধাটা না অনেক দিন পর্যন্ত পীড়া দেয়। তো সেই জন্য প্রত্যেকটা মুহূর্তে স্ট্রাকচার ঠিক করবেন। আমরা বলছি আমরা 3%, ঠিক আছে, আমরা 6% আমার ডাউনলাইন 3%, আমরা 9% আমার ডাউনলাইন 6%, আমরা 12% আমার ডাউনলাইন 9%, আমার 15% ডাউনলাইন 12%, আমরা 18% দেখিনি, আমার 21% আমার ডাউনলাইন 15%, আমার ডাউনলাইন আমার থেকে আগে, এমারেল্ড ফাউন্ডার এমারেল্ড আমার ডায়মন্ড আমার থেকে আগে, কিছু ম্যাটার করে না। ওরাও ফাউন্ডার এডিসি, ওরা ফাউন্ডার ডাবল ডায়মন্ড। কেন এই কথাটা বললাম? অনেকের আবার যদি ডাউনলাইন বাড়তে থাকে তাকে হেল্প করতে অসুবিধা হয়, কম্পিটিটর হিসেবে ট্রিট করে। এইটা ভাবি না যে ওইটা স্ট্রং হলে পরে ওর মিনিমাম ওর যে পিনটা আছে বেশি যাই হোক না কেন মিনিমাম ওই পার্সেন্টেজ তো আমি পাবোই। সেই যদি 9% হয়, আমার স্ট্রাকচার যদি না থাকে, আমরা সাইডে যাই করবো না কেন তার উপরে 9% মিনিমাম পাবোই পাবো। আমার কাজ হচ্ছে পাশে আরেকটাকে তৈরি, তারপরে আরেকটাকে তৈরি, তারপরে আরেকটাকে তৈরি, মিনিমাম 4, বিকজ 4 হচ্ছে নিউ 3। হয়তো হতেই পারে একজন হঠাৎ করে কে কখন হিউম্যান বিইং তো, কে কখন কিভাবে করে মতিগতি পাল্টাবে, না আমার বউকে মশা তাড়া করছিল বলে আমি আসতে পারিনি, ভাইস ভার্সা, এরকম একটা অদ্ভুত অদ্ভুত কি সমস্ত বলে না, মানে বুঝিও না। তো এবার যদি আপনারা কি ভাবছেন যে আপনাদেরকে অজুহাত দেয় আর আমাদেরকে দেয় না? আমাদেরকেও দেয়, কিন্তু আমাদের এত বেশি নাম্বার আছে যে ওর অজুহাতটা আমার শোনা যায়, এটুকুই ডিফারেন্স হবে। আপনার ক্ষেত্রেও তাই হবে। আপনি কি বলবেন? হ্যাঁ, তারপরে আপনি কি করবেন? অন্য লেগে কাজ করবেন, নয়তো তার টিমের নিচে কোথাও কাজ করবেন। অনেকের আবার আরেক বিপদ, কেন না এ সিরিয়াসলি কাজ করছে না, কিন্তু এর দুটো লেগ হয়ে গেছে, একে 6%, তার আবার লেগ, তার আবার লিডার, তার থেকে বেঁচে আমি একটার সাথে কাজ করছি, ব্রেন আমি বাঁধিয়ে রাখবো। আপনার উদ্দেশ্য কি? আমাদের আজকেও এরকম দুটো লেগ আছে, তার একটা দুটো বড় বড় লেগ আছে, ওটাতে অত অসুবিধা হয় না। আরেকটার 5খানা লেগ আছে, 5খানা জায়গা আমাদেরকে তৈরি করতে হয়, ওরা শুধু বসে বসে পয়সা পায়, and I am fine with that। একটা সময় কখনো কাজ করেছিল, দুটো লেগ দিয়ে গেছে, আর আরেকজন আছে, সে আর নেই বিজনেসে, কিন্তু সে যেহেতু এখানে ফাউন্ডার এমারেল্ড লেগ দিয়ে গেছে, আর অসুবিধা হয় না, তো ওইখানে দেখতে হয় না। কিন্তু ওইখানে প্রথমেই যদি আমি বাঁচতে যেতাম এই দুটোর মধ্যে একটা, তাহলে প্রথম কোয়ালিফিকেশন কার যেত? আমার। ওইখানে যদি আমি ভাবতাম 5খানা লেগকে দেখবো, আমার এত কোটি ক্যালেন্ডার, তাহলে প্রথম কোয়ালিফিকেশন কার যেত? আমার নিজের। তো সেই জন্য আমি এই কথাগুলো বলছি এই কারণে, যতক্ষণ পর্যন্ত আপনি রিপ্লেসমেন্ট না বার করতে পারছেন ততক্ষণ পর্যন্ত কি করতে হবে? যতক্ষণ পর্যন্ত আপনার
বলে না যে যেই ডিজায়ার লেভেল পর্যন্ত না পৌঁছতে পারছি ততক্ষণ পর্যন্ত এখন পর্যন্ত যা পেয়েছি সেটা নিয়ে তো কাজ করতে হবে না কি না, সেটা নিয়ে কাজ করতে হবে, সেটা নিয়ে চলতে হবে। তারপর ওর ফাঁকে ফাঁকে আমি ঠিকঠাক করতে 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 তাতে কি হবে, তাতে আপনাকে একটু বেশি কাজ করতে হবে, আর কিচ্ছু না। আর বেশি কাজ করার পরে যে মানে একদম শেষ হয়ে যাবে তা কিন্তু না, আবার আপনাকে সব সময় বুঝতে হবে ওকে ফাইন। আর আমি সবাইকে আমার টিমকে এরকম বলেছি 101 তুমি ভাই করো, এরপরে তুমি ওর মধ্যে আরটিসি অ্যাচিভার্স ক্লাবে ঢুকলে কি নিউট্রালাইজ অ্যাচিভার্স ক্লাবে ঢুকলে খুব ভালো, না ঢুকলে শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে ওকে, না ঢুকলে আবার কিছু আসে যায় না, ঠিক আছে, না ঢুকলে আবার কিছু আসে যায় না। 100 তো হচ্ছে, 1টা হচ্ছে কি হচ্ছে না সেটা হচ্ছে, 1টা না হলে পরে আমার বক্তব্য আছে, সে তুমি 100 করো, 200 করো, 300 করো, সে নিউট্রালাইজ করো, নাকি আমি অ্যাচিভার্স ক্লাব যার মধ্যে 180 খানা কন্ডিশন আছে, আমি এখনো বুঝতে পারি না কোনটা ছেড়ে কোনটা আছে না, 180 খানা কন্ডিশন, ওইটা 70%, ওইটা 30%, ওইটার এর সাথে করতে পারবে না, ওর সাথে করতে পারবে, ওর সাথে তুমি বসতে পারবে না, ওর সাথে তুমি এই করতে পারবে না। এ ভাই আমি ভাই সব করে নেব, আর কেউ যদি এইভাবে করে করতে পারে কোনো অসুবিধা নেই। আমার সত্যি কথা বলতে কি আমার বলতে দিতে নেই, এখানে আমার একটা জায়গায় ভেতরে গেছে, কেউ যদি নিউট্রালাইটে 100 মিলি করতে পারে, আমি কিছু লোকজনকে বলেছি দেখ 2বার কর, 4 মাস আর 4 মাস, তারপরে সাইকেলটা নিয়ে ভাগ, তারপরে আর হ্যাঁ সিরিয়াসলি 2বার করলে এখানে সাইকেল দিচ্ছে না, গিয়ারওয়ালাটা সাইকেল আছে, তো তুই ওই গিয়ারওয়ালা সাইকেলটা দিয়ে নে, তারপরে তুই নিজের মতো মস্তিষ্কে যা খুশি কর। হ্যাঁ সিরিয়াসলি একজন বলছে আমার না আর্টিস্টটা করতে খুব ইচ্ছা করছে, বলে আবার 8 মাস লোক খোঁজ, 8 মাস লোক খুঁজতে হবে, এই মাসে 100 করলো, তো যেই লোকগুলো কিনলো পরের মাসে তো ওরা কিনবে না, তারপরে 7 মাসে তো কিনবে না, গালের মধ্যে ঘষবে, তারপরে দামের চোটে ও অনেকে তো বোতল ঘষছে, মালই ঘষছে না। যে তুমি এই সমস্ত ফালতু কথা বলছো, যে করতে পারবে সে করবে, আমার তো 100 কথা, সে ভাই অমৃতার ব্র্যান্ড ও বুঝুক, আমার তো বিজনেস বোঝা দিয়ে কথা, আমার বিজনেস হয় যেটা তো সহজভাবে বিজনেস হবে আমি ওইটাই করবো, তাই তো নাকি? আমার যদি এবিলিটি থাকে, আমার শ্বাসে বেঁচে 100 বিক্রি হয়, আমি শ্বাসে বেঁচে ও যেটা প্রোমো কি দেবে, ও যেটা দেবে দেবে, ও যেটা মনে হয়েছে দেবে। হ্যাঁ বাড়িতে পাঠিয়েছে অনেকগুলো, একটা চোখের মধ্যে লাগানোর কি একটা দিয়েছে বলে লাগিয়ে বসে থাকতে হবে, আর বসার সময় কোথায় লাগিয়ে, আরেকটা দিয়েছে পায়ের মধ্যে মাসাজ করবে, যখন সবচেয়ে বেশি দৌড়েছি তখন তো মাসাজার ছিল না, এখন তো গাড়িতে যাই, গাড়িতে আসি, মাসাজ করবে কি, আরো কি সমস্ত পাঠিয়েছে, সমস্ত কিছু অদ্ভুত 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 জিনিস, মানে ওগুলো নাকি হয়তো পরে দেবে, যাই না। এখানে কি বানিয়েছে বলছে যে ওইটার মধ্যে মজা, ঠিক আছে বলছি কেন আমি থ্যাংক গড আমি ওইটাতে চাই, এখানে এরকম দিয়েছে, ওটার মধ্যে একটা ঘড়ি আছে, ঠিক আছে, ওটার মধ্যে আমি যদি চার্জার সি টাইপ লাগাই তবে ওইটা ডিসপ্লেটা আসে, ওইটা জ্বলে, আর ওইটার উপরে আমি যদি মোবাইল রাখি মোবাইলও ওয়্যারলেস চার্জ হতে পারে। আমি বললাম মরণ, যে ওইটাতে বুঝতে পেরেছে সে নিজের মোবাইলে নিজে বুঝতে পারে। আমাকে এই সমস্ত ফালতু জিনিসে একদম এক্সাইটেড করে, আমাকে এক্সাইটেড করে, আমাকে কি এক্সাইটেড করে 100 কি এক্সাইটেড করে 100 বলুন তো সবাই মিলে। তো আমরা যা সহিত করছি আমাদের প্রমোশনটা বেরোলো, ঠিক আছে, তো এডিএসসি প্রমোশনটা বেরোলো বলে জাস্ট উইল ফাইল ইট আউট, এইখান থেকে যাবো দৌড়ে দৌড়ে কোনো রকমে খেয়ে দিয়ে বসে পড়বো, বসে পড়ে আপনাদের কাছে আসবে, আপনারা সবাই কোয়ালিফাই করে আসবেন তো? Excellent.